নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো চলুন প্রথমে এফআইআই এবং ডিআইআই ডেটা প্রথমে দেখে নিই। তো দেখতে পাচ্ছেন ডিআইআই এরা আজকের দিনে 2333 কোটি টাকা শেয়ার কিনেছে এবং সেখানে এফআইআই এদের তরফ থেকে কিন্তু আজকে কিছুটা সেলিং চলে এসেছে। তো এই এফআইআই আজকের দিনে 240 কোটি টাকা সেলিং করেছে। তো এর আগে দেখতেই পেয়েছিলেন টানা 4 দিন ভারতীয় মার্কেটে এফআইআইটা কেনাকাটা করেছিল। তো সেইখান থেকে আজকের দিনের এই যে বিক্রি, সেটা কিন্তু বাজারের উপর নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে। আর দেখুন, এটা তো শুধুমাত্র ক্যাশ মার্কেটের ডেটা, শুধুমাত্র যে ক্যাশ মার্কেটে বিক্রি হয়েছে সেটাই নয়, ফিউচার এবং অপশন মার্কেটেও আজকে এফআইআই দুটো জায়গাতেই বিক্রি করেছে। তো দেখি ফিউচার অ্যান্ড অপশন মার্কেটে। তো দেখতে পাচ্ছেন ফিউচার মার্কেটে 835 কোটি টাকা বিক্রি করে দিয়েছে এবং যদি সেখানে অপশন মার্কেটে দেখি, অপশন মার্কেটে দেখতে পাচ্ছেন 1538 কোটি টাকা বিক্রি হয়েছে। তো এই দুটো জায়গাতে কিছুদিন আগে কেনাকাটা চলছিল, সেখান থেকে আজকে চারদিক থেকেই কিন্তু এফআইআইরা ভারতীয় মার্কেটে বিক্রি করে দিয়ে বেরিয়ে গেছে। এরপর যদি আমেরিকান মার্কেট দেখি, তো দেখতে পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের ইউটার্নের পরে এই আমেরিকান মার্কেট সেটা আবার অনেকটাই রিকভারি করে ফেলেছে। তো ডাউ জোন্স প্রায় 800 পয়েন্টের কাছাকাছি পড়েছিল, তো আজকের দিনে দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু 600 পয়েন্টের কাছাকাছি রিকভার করেছে। এবং তার সঙ্গে সঙ্গে যদি নাসডাক কম্পোজাইট দেখি, তো নাসডাক কম্পোজাইটেও দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রায় 2.11% কিন্তু বাড়া রয়েছে। আর এর সঙ্গে সঙ্গে যদি এডিআর গুলো নিয়ে কথা বলি, তো দেখতে পাচ্ছেন এডিআর গুলো ভালো পারফর্ম করছে। ইনফোসিসের এডিআর এটা 1.12% আপ হয়েছে। তারপরে উইপ্রোর এডিআর এটা 1.50% আপ। এইচডিএফসি ব্যাংকের এডিআর এটা 0.32% বেড়েছে। আইসিআইসিআই ব্যাংকের এডিআর এটা 0.05% বাড়া। তারপরে ডক্টর রেড্ডি ল্যাব এটা 0.61% বেড়েছে। আর যদি যাত্রা অনলাইনের কথা বলি, তো এতে কিছুটা প্রফিট বুকিং এসেছে। তো দেখতে পাচ্ছেন আজকের দিনে 2.62% নিচে ট্রেড করছে। আর এরপর যদি কথা বলি, আজকের দিনে ভারতের এই সিপিআই বা কনজিউমার প্রাইস ইন্ডেক্সের যে ডেটা সেটা সামনে এসেছে। তো এই সিপিআই ডেটা এটা কি বোঝায়? এটা বোঝায় যে বাজারে জিনিসপত্রের দাম বেড়েছে নাকি কমেছে, বা যে মুদ্রাস্ফীতি সেটাকেই কিন্তু এই ইন্ডেক্সটা নির্দেশ করে। তো চলুন এই সিপিআই ডেটা কেমন এলো একটু দেখে নিই। তো দেখতে পাচ্ছেন আজকের দিনে এই যে সিপিআই ডেটা সেটা এসেছে। তো ডেটও দেখতে পাচ্ছেন এই অক্টোবর 13 তারিখে আজকের দিনেই রিলিজ হয়েছে। তো এই সিপিআই এটা কত এসেছে? তো দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি এসেছে 1.54%। তো অনুমান কত ছিল? অনুমান ছিল 1.70%। আর এর আগে কত ছিল? 2.07%। তো দেখতে পাচ্ছেন এই অনুমান এবং এর আগের ডেটার তুলনায় এই যে সিপিআই ডেটা এটা কিন্তু অনেকটাই কম এসেছে। আর আপনাদের আগেও বলেছি, যে কোনো ডেটা সেটা কিন্তু একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে থাকা ভালো, খুব কমে যাওয়া ভালো নয়, খুব বেড়ে যাওয়া ভালো নয়। তো এই যে সিপিআই ডেটা এটাই 2-এর মোটামুটি উপরে থাকা কিন্তু ভালো। তো যদি বারবার এই 2-এর নিচে আসে, সেটা কিন্তু মার্কেটের জন্য খারাপ। তো এই সিপিআই এটা হচ্ছে মুদ্রাস্ফীতি। তো এই মুদ্রাস্ফীতি যদি একেবারেই কমে যায়, তার মানে কি দাঁড়াচ্ছে? যে জিনিসপত্রের চাহিদা সেটা অনেক কমেছে। তো এই জিনিসপত্রের দাম কখন বাড়ে? যখন সাপ্লাইয়ের তুলনায় ডিমান্ড বেড়ে যায়। তো এটাই কিন্তু বোঝা যাচ্ছে মার্কেটে এই যে ডিমান্ড সেটা কিন্তু অনেকটাই কম। সেই কারণেই কিন্তু এই যে ইনফ্লেশন সেটা অনেক কমে গেছে। আর ডিমান্ড কমে যাওয়া মানে কিন্তু সেটা অ্যাকচুয়ালি জিডিপির উপর নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। তো যদি দেখেন এর আগে পর্যন্ত এই যে ইনফ্লেশনের ডেটাগুলো এইগুলো কিন্তু ঠিকঠাক জায়গাতে ছিল। তো দেখতে পাচ্ছেন সব 2-এর উপরে ছিল, তারপরে একবার 1.55 এসেছিল, তো তারপরে আবার 2 এসেছিল, তো এবারে আবার কিন্তু অনেকটাই কমে গিয়েছে। তো এটাও কিন্তু চিন্তার বিষয়। এটা মোটামুটি 2-এর উপরে থাকা কিন্তু ভালো। আর যদি ওপর দিকের কথা বলি, ওপর দিকে 6-এর নিচে এবং নিচের দিকে 2-এর উপরে এই মাঝামাঝি থাকলে এই যে ইনফ্লেশন সেটাকে ভালো হিসেবে ধরা হয়। তো এবার অনেকেই বলবেন এই যে ইনফ্লেশনের ডেটা 1.54% আসছে, কিন্তু বাস্তবে তো জিনিসপত্রের দাম অনেকটাই বেড়েছে। তো শিক্ষা ক্ষেত্রে এই যে ইনফ্লেশন সেটা বেড়েছে, তার সঙ্গে সঙ্গে হসপিটাল ক্ষেত্রেও বেড়েছে, তার সঙ্গে সঙ্গে অন্যান্য যে লাক্সারি জিনিসপত্রগুলো সেইগুলোর যে দাম সেইগুলোও বেড়েছে। তাহলে এই ইনফ্লেশন এটা এত কম আসছে কি করে? তো তার জন্য ইনফ্লেশনের যে ওয়েটেজ সেটা বুঝতে হবে। তো চলুন দেখে নিই। তো দেখতে পাচ্ছেন ইনফ্লেশনের যে ওয়েটেজ সেটা খুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ইনফ্লেশনের ওয়েটেজের মধ্যে সব থেকে বেশি কার রয়েছে? এই ফুড অ্যান্ড বেভারেজ। তো রুরাল এরিয়াটা দেখতে পাচ্ছেন এর যে ওয়েটেজ এটা 54% এবং আরবান এরিয়াতে এটা 36%। তো কম্বাইন্ড যদি দেখেন তাহলে 45% ওয়েটেজ এই ফুডেরই কিন্তু রয়েছে এই ইনফ্লেশনের মধ্যে। তো যেহেতু দেখতে পাচ্ছেন এই যে খাদ্যদ্রব্যের দাম সেটা খুব বেশি বাড়ছে না, সেই কারণেই কিন্তু এই যে ইনফ্লেশন এটা অনেকটাই কম দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এই খাদ্যদ্রব্যের মধ্যে বিভিন্ন জিনিস রয়েছে, সেটাস রয়েছে, মিট, এগ রয়েছে, মিল্ক, অয়েল অ্যান্ড ফ্যাটস, ফুড, ভেজিটেবিল, তো সুগার রয়েছে। তো এইগুলোর দাম কিন্তু কন্ট্রোলের মধ্যেই রয়েছে। তবে যদি দেখেন অন্যান্য যে জিনিসপত্র যেমন ক্লোদিং, ফুটওয়্যার, তারপরে যে হাউসিং, তারপরে ফুয়েল অ্যান্ড লাইট, তারপরে যে মিসসেলেনিয়াস এইগুলোর যে দাম এইগুলো কিন্তু অনেকটাই বাড়ছে। তারপরে দেখতে পাচ্ছেন হাউস হোল্ড গুডস অ্যান্ড সার্ভিস, হেলথ, তারপরে ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন, তারপরে এডুকেশনও আছে। দেখতে পাচ্ছেন এইগুলো বাড়ছে, কিন্তু এদের ওয়েটেজ এতটা কম, সেই কারণে কিন্তু এই যে সিপিআই এর ডেটা এত কম আসছে। তো যাতে এই সিপিআই এর ডেটাতে একটা ক্লিয়ার ভিউ পাওয়া যায়, সেই কারণের জন্য
জন্য এই যে সিপিআই ইন্ডেক্সের ওয়েটেজ এটাও কিন্তু পরিবর্তন করার কথা বলা হচ্ছে। তো এখানে দেখতেই পাচ্ছেন চেঞ্জেস ইন দ্য ক্লাসিফিকেশন অফ গুডস অ্যান্ড সার্ভিসেস ইন দ্য কনজিউমার প্রাইস ইন্ডেক্স। তো এরকমটা পরে হতে পারে এই সিপিআই এর যে ইন্ডেক্স রয়েছে সেখানে এই যে ফুডের ওয়েটেজ সেটা কমানো হতে পারে এবং অন্যান্য যে জিনিসগুলো যেগুলোর দাম নিয়মিত বাড়ছে সেইগুলোর যে ওয়েটেজ সেটা বাড়ানো হতে পারে। তো এই সিপিআই এর ইন্ডেক্সে এই পরিবর্তন এলে এই যে সিপিআই এর ডেটা আসছে সেখানে একটা ক্লিয়ার ভিউ কিন্তু পাওয়া যাবে। তো এই সিপিআই এর ডেটা এটা নজরে রাখা কেন জরুরি? তো যদি দেখেন এই সিপিআই বা ইনফ্লেশন এটা যদি কন্ট্রোলের মধ্যে থাকে তাহলে আমাদের যে আরবিআই রয়েছে তারা কিন্তু রেট কাট করতে পারে। এবং এই যে ইনফ্লেশন এটা দেখতে পাচ্ছেন 8 বছরের মধ্যে সব থেকে কিন্তু নিচুতে চলে এসেছে। আর এই আরবিআই এর জিএসটি রেট কাটের ফলে বিভিন্ন খাদ্যদ্রব্যের দাম যে আগের থেকে অনেকটা কমে গেছে সেই কারণের জন্য এই যে ইনফ্লেশন সেটা কিন্তু আরো বেশি নিচুর দিকে চলে এসেছে। এবং বড় বড় ইকোনমিস্ট এটাই মনে করছে এই যে ইনফ্লেশন কন্ট্রোলের মধ্যে রয়েছে তার কারণে আমাদের যে আরবিআই রয়েছে তারা এই ডিসেম্বরে একটা 25 বেসিস পয়েন্টের রেট কাট কিন্তু করতে পারে। আর এরপরে চলুন কিছু কোম্পানির কোয়ার্টার টু এর যে রেজাল্ট সেগুলো এক এক করে দেখে নিই। তো প্রথমেই একটা আইটি কোম্পানির রেজাল্ট দেখবো এবং কোম্পানিটা হচ্ছে এইচসিএল টেকনোলজি। তো এই এইচসিএল টেকনোলজি এই আইটি সেক্টরে বিভিন্ন যে কোম্পানিগুলো রয়েছে পারফরমেন্সের দিক থেকে তাদেরকে কিন্তু ক্রমাগত বিট করছে। তো কোম্পানির রেজাল্ট এটা কেমন এলো চলুন দেখে নিই। তো দেখতে পাচ্ছেন কোম্পানির যে সেলস এটা ইয়ার অন ইয়ার 11% বেড়েছে। এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 28,862 কোটি, সেটা বেড়ে হয়েছে 31,942 কোটি। এবং জুন মাসে কত ছিল 30,349 কোটি। তারপরে যদি এবিটার কথা বলি তো এবিটাও দেখতে পাচ্ছেন বেড়েছে 6,369 কোটি থেকে বেড়ে হয়েছে 6,545 কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল 6,035 কোটি। তো কোয়ার্টারলিও বেড়েছে। তারপরে যদি নেট প্রফিট দেখেন নেট প্রফিটে কিন্তু ইয়ারলি একদম মিউটেড পারফরমেন্স দেখিয়েছে। তো এই 4,237 কোটির নেট প্রফিট দাঁড়িয়েছে 4,236 কোটি। এবং যদি কোয়ার্টারলি দেখেন কোয়ার্টারলি এই যে নেট প্রফিট এটা কিন্তু বেড়েছে। তো মোটামুটি একটা মিক্স রেজাল্ট কিন্তু এসেছে। তবে এর আগেও বলেছি শুধু রেজাল্ট দেখলে হবে না, মার্কেটে কিরকম কি এক্সপেকটেশন ছিল সেটাও দেখতে হবে। তো চলুন সেটাও দেখে নিই। তো তার আগে আরো একটা জিনিস দেখে নিই। দেখতে পাচ্ছেন কোম্পানির যে অ্যাট্রিশন এটা কিন্তু 12.6% কমেছে। তো এই অ্যাট্রিশন এর মানে কি? এর মানে হচ্ছে কোম্পানির ভেতরে যে কর্মীরা রয়েছে তাদের কোম্পানি থেকে ছেড়ে যাওয়ার প্রবণতা। তো দেখতে পাচ্ছেন এই যে অ্যাট্রিশন এটা কিন্তু অনেকটাই কমে গেছে। মানে এই কোম্পানির যে কর্মীরা রয়েছে তারা কিন্তু আগের তুলনায় অনেকেই কম কাজ ছাড়ছে। মানে আগে অনেক কর্মচারী কি করতো অন্যান্য জায়গায় ভালো কাজের সুযোগের জন্য এই কোম্পানি ছেড়ে চলে যেত। তো সেই যে পরিমাণ সেটা কিন্তু অনেকটাই কমেছে। তো এখানে দেখতে পাচ্ছেন কোম্পানির রেভিনিউ 5.24% বেড়ে হয়েছে 31,942 কোটি। আর মার্কেটের অনুমান কত ছিল 31,472 কোটি। তো মোটামুটি বলতে পারেন এই রেভিনিউয়ে অনুমানের তুলনায় প্রায় 500 কোটি বেশি ইনফ্লো এসেছে। তারপরে যদি নেট প্রফিটের কথা বলি তো এই নেট প্রফিট 10.2% বেড়ে হয়েছে 4,235 কোটি। আর মার্কেটের কত অনুমান ছিল? মার্কেটের অনুমান ছিল 4,236 কোটি। তো এটা মোটামুটি বলতে পারবেন যে অনুমানের কাছাকাছি এসেছে। তারপরে যদি এবিটার কথা বলি তো এবিটা 11.33% বেড়ে হয়েছে 5,502 কোটি। তো মার্কেটের কত অনুমান ছিল? মার্কেটের অনুমান ছিল 5,343 কোটি। তো এই এবিটা এটা অনুমানের তুলনায় ভালো এসেছে। তো যদি অনুমানের দিক থেকে দেখেন তাহলে কোম্পানির যে রেজাল্ট সেটা যথেষ্টই ভালো। এবং এর সঙ্গে সঙ্গে যদি কথা বলি এই কোম্পানিটা 12 টাকা করে ইন্টারিম ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে। এবং এই যে ইন্টারিম ডিভিডেন্ড এর যে রেকর্ড ডেট এটা দেখতে পাচ্ছেন অক্টোবর 17, 2025। তো এই ডেটের শেয়ারটা আপনার পোর্টফোলিওতে থাকলে আপনি এই ডিভিডেন্ড পাওয়ার জন্য এলিজিবল হবেন। আর এই যে ডিভিডেন্ড সেটা অক্টোবর 28, 2025 এর মধ্যেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। আর যদি কথা বলি এই কোম্পানিটা ডিভিডেন্ড দেওয়ার দিক থেকে কিন্তু রেকর্ড করে ফেলেছে। তো যদি দেখেন কোম্পানিটা পরপর 9টা কোয়ার্টার কিন্তু ডিভিডেন্ড দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন এই 17 অক্টোবর 2025 একটা ডেট রয়েছে, এখানে ডিভিডেন্ড দিয়েছে। এর আগে দেখুন এই 28 জুলাই 2025 এইখানে 12 টাকার ডিভিডেন্ড। তারপরে দেখুন এপ্রিলে এইখানেও একটা ডিভিডেন্ড দিয়েছে। তার আগে আবার দেখুন জানুয়ারিতে ডিভিডেন্ড দিয়েছে। আর এই জানুয়ারিতে তো একটা ইন্টারিম ডিভিডেন্ডের সঙ্গে সঙ্গে এই স্পেশাল ডিভিডেন্ডও ছিল। তার আগে আবার দেখুন এই অক্টোবরের ডিভিডেন্ড, তার আগে এই জুলাইয়ের ডিভিডেন্ড 2024-এ, তার আগে আবার এখানে দেখতে পাচ্ছেন মে মাসে ডিভিডেন্ড, তার আগে আবার জানুয়ারি মাসে ডিভিডেন্ড। মানে পরপর 9টা কোয়ার্টার কিন্তু কোম্পানি টানা এই ডিভিডেন্ড দিচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গে কোম্পানিটা তাদের যে কর্মচারী রয়েছে তাদের স্যালারি বাড়াবার কথাও কিন্তু ঘোষণা করেছে। তো এরপরে এই যে অ্যাট্রিশন সেটা কিন্তু আরো কমবে, কারণ অনেক কর্মচারীর স্যালারি বেড়ে যাবে এবং স্যালারি বেড়ে যাওয়ার কারণে তারা কিন্তু এই কোম্পানি ছেড়ে খুব সহজে অন্য কোম্পানিতে যাবে না। এবং এটাই মনে করা হচ্ছে কোম্পানি তাদের যে গ্রোথ গাইডেন্স সেটা 3 থেকে 5%-এর মধ্যেই রাখতে পারে। আর এরপরের কোম্পানি আনন্দ রাতি ওয়েল লিমিটেড। তো এই কোম্পানিটা শেয়ার মার্কেট রিলেটেড ইনফ্রার সঙ্গে যুক্ত। তো কোম্পানির রেজাল্ট এটা কেমন এলো? তো যদি কোম্পানির সেলস দেখেন এই ইয়ার অন ইয়ার এই 242 কোটি থেকে বের হয়েছে 297 কোটি। আর এর আগের কোয়ার্টারের কথা ছিল 274 কোটি। মানে ইয়ার অন ইয়ার বলুন এবং তার সঙ্গে সঙ্গে যদি কোয়ার্টার অন কোয়ার্টার বলুন দুটো ক্ষেত্রেই এই সেলস বেড়েছে। তারপরে যদি এবিটা দেখি তো 104 কোটির এবিটা বের হয়েছে
35 কোটি। তো এখানে দেখতে পাচ্ছেন 32% জাম্প। এবং যদি কোয়ার্টারলি দেখেন, কোয়ার্টারলিও এই যে এবিটা বেড়েছে। এবং যদি কোম্পানির নেট প্রফিটের কথা বলি, তো এই 76 কোটির নেট প্রফিট বেড়ে হয়েছে 99 কোটি। এবং কোয়ার্টারলি যদি দেখেন তাহলে প্রায় 6 কোটির কাছাকাছি বেড়েছে। তো দেখতে পাচ্ছেন সব দিক থেকেই খুব ভালো একটা রেজাল্ট কোম্পানি দেখিয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানিটা এই 6 টাকা করে ইন্ডিডেম ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে। এর পরের কোম্পানি কেএসি ইন্টারন্যাশনাল লিমিটেড। তো এই কোম্পানিটা কিছু বড় পরিমাণে অর্ডার পেয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন কেএসি ইন্টারন্যাশনাল উইন্ড নিউ অর্ডার অফ রেস 1174 crore ইন দ্য টিএনডি বিজনেস, মানে ট্রান্সফরমার ডিস্ট্রিবিউশন। এই বিজনেসে কোম্পানিটা 1174 কোটি মূল্যের একটি অর্ডার পেয়েছে। তো যেটা এই কোম্পানির জন্য বড় অর্ডার। তো এই কারণে কোম্পানিটা ফোকাসে রাখতে পারেন। তারপরে কথা বলবো আইচার মোটরস লিমিটেড। তো প্রথমেই যদি দেখেন কিছু বড় বড় ব্রোকার কোম্পানিটাকে 15% আপসাইডের টার্গেট দিচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে ম্যানেজমেন্ট রিলেটেড কিছু খবর আজকে সামনে এসেছে। তো দেখতে পাচ্ছেন ইন্টিমেশন অফ রেজিগনেশন অফ এ সিনিয়র ম্যানেজমেন্ট পার্সোনাল অফ দ্য কোম্পানি, মানে কোম্পানির একজন সিনিয়র ম্যানেজমেন্ট তিনি কিন্তু রেজিগনেশন দিচ্ছেন। তো যদি দেখেন এই মিস্টার মারিও অ্যালভেসি, এই চিফ গ্রোথ অফিসার ইলেকট্রিক ভেহিকেলস এর, ইনি রেজিগনেশন দিতে চলেছেন। এবং এনার এই রেজিগনেশন এটা কার্যকর হবে 31শে ডিসেম্বর 2025 থেকে। তো যদি দেখেন এখনো মোটামুটি 2 মাস তিনি এই কোম্পানিতে কাজ করবেন। এবং এরপরে কোম্পানি একটা বড় ঘোষণা করেছে। দেখতে পাচ্ছেন উই আর স্ট্র্যাটেজিক্যালি ইন্টিগ্রেটিং দ্য ইভি ব্র্যান্ড অ্যান্ড কমার্শিয়াল টিমস উইথ আওয়ার কোর কমার্শিয়াল অ্যান্ড ব্র্যান্ড অর্গানাইজেশন, মানে এই কোম্পানি তাদের যে ইভি বিজনেস রয়েছে সেটাকে তাদের যে মেন বিজনেস রয়েছে সেটার মধ্যে আনতে চলেছে, মানে একটা মার্জারের ব্যাপার হতে চলেছে। এরপরে কথা বলবো আরবিএল ব্যাংক লিমিটেড। এই কোম্পানির জন্য একটা বড় খবর আসছে। তো দেখতে পাচ্ছেন দুবাইয়ের একটা কোম্পানি, এই দুবাই এমিরেটস এনবিডি, এই যে ব্যাংকটা রয়েছে তারাই আরবিএল ব্যাংকের মেজরিটি স্টেক কিনতে পারে। তো সেই দিকে কিন্তু নজর দিয়েছে এই দুবাইয়ের এমিরেটস এনবিডি। তো এই খবরই সামনে আসছে। দেখতে Emirates NBD is expected to buy around 26% stake from institutional investor and then make an open offer for an additional 25%। তো একটা মিন্টের রিপোর্টের মাধ্যমে এই খবর সামনে আসছে, মানে প্রথমে এই এমিরেটস কোম্পানিটা 26% স্টেক কিনতে পারে। তো কোম্পানির 26% স্টেক কিনলে কোম্পানিকে একটা ওপেন অফার আনতে হয়। তো সেই ওপেন অফারে বিভিন্ন ইনভেস্টররা তাদের শেয়ার বিক্রি করে। তো প্রথমেই 26% স্টেক বিক্রি করার পর কোম্পানি পরে একটা 25%-এর জন্য ওপেন অফার আনবে, মানে কোম্পানির কাছে টোটাল কিন্তু 51% স্টেক চলে যাবে। তো এটা হলে এই দুবাইয়ের কোম্পানি এমিরেটস এনবিডি বা এই ব্যাংকটা এরা কিন্তু এই কোম্পানির মেজরিটি স্টেক হোল্ডার হয়ে যাবে। কারণ 51%, যেটা বলতে পারেন 50%-এর বেশি, এই 50%-এর বেশি হলেই কিন্তু যে কোনো ইনভেস্টরের কাছে সেই কোম্পানির মালিকানা চলে যায়। যদিও এই কোম্পানির ভোটিং রাইটস সেটা কিন্তু এই 26% ক্যাপ অনুযায়ী থাকবে। এরপরে কথা বলো জাস্ট ডায়াল লিমিটেড, এই কোম্পানিটার ব্যাপারে। তো এই কোম্পানিটা কি কাজ করে থাকে দেখতে পাচ্ছেন, লোকাল সার্চ ইঞ্জিন সেগমেন্ট ইন ইন্ডিয়া, মানে ইন্ডিয়াতে লোকাল সার্চ ইঞ্জিন হিসেবে কাজ করে। মানে বিভিন্ন যে প্রতিষ্ঠান রয়েছে, বিভিন্ন বিজনেস রয়েছে, সেগুলো আপনি এই অ্যাপের মাধ্যমে সার্চ করতে পারবেন, এদের ওয়েবসাইটে সার্চ করতে পারবেন। দেখতেই পাচ্ছেন এদের অ্যাপ রয়েছে, অ্যান্ড্রয়েড অ্যাপ রয়েছে, আইওএস রয়েছে, তারপরে মোবাইল ওয়েবসাইট রয়েছে, ডেস্কটপ পিসি, ভয়েস অ্যান্ড টেক্সট, এইগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আর এই কোম্পানিটা আজকের দিনে তার যে কোয়ার্টারলি রেজাল্ট সেটা সামনে রেখেছে। এবং এই যে জাস্ট ডায়াল লিমিটেড, এই যদি কোম্পানিটার কথা বলি, তো এটা কিন্তু রিলায়েন্স গ্রুপের কোম্পানি। অনেকেই কিন্তু জানেন না এটা রিলায়েন্স গ্রুপের কোম্পানি। তো কিভাবে চেক করবেন, তো চলুন এই ইনভেস্টর ক্যাটাগরিতে চলে যান। তো এই প্রোমোটারের ডিটেলস এটা খুলে নেব। তো দেখতে পাচ্ছেন খুলে নিয়েছি। তো এখানে কার নাম রয়েছে দেখতে পাচ্ছেন, এই রিলায়েন্স রিটেল ভেঞ্চার্স লিমিটেড। তো এটা এই রিলায়েন্স গ্রুপেরই কোম্পানি। তো এর কাছে দেখতে পাচ্ছেন 63% স্টেক রয়েছে। তো সেই কারণেই এই জাস্ট ডায়াল লিমিটেড এটা কিন্তু এই মুহূর্তে রিলায়েন্স গ্রুপেরই কোম্পানি। কোম্পানি তাদের রেজাল্ট সামনে রেখেছে। এই যে ফিগারগুলো সব মিলিয়নে রয়েছে। তো টোটাল ইনকাম কত হয়েছে 3763, যেটার আগের কোয়ার্টারে ছিল 4251, এবং এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 3984। তো টোটাল ইনকামে দেখতে পাচ্ছেন ইয়ারলি এবং কোয়ার্টারলি দুই জায়গাতে পতন দেখা গেছে। তারপরে যদি পিবিটির কথা বলি, তো 1470, যেটা এর আগের কোয়ার্টারে ছিল 1989, এবং এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 1815। তো এই পিবিটিতেও সব জায়গা থেকে কিন্তু পতন দেখা যাচ্ছে। এবং যদি নেট প্রফিট ফর দ্য পিরিয়ড অফ দ্য ইয়ারের কথা বলি, তো দেখতে পাচ্ছেন এটা এসেছে 1194, যেটা এর আগে ছিল 1596, এবং আগের বছর সেম কোয়ার্টারে ছিল 1540। তো চারদিক থেকেই এই যে প্রফিট সেটা কিন্তু কমেছে। এবং যদি ইপিএসও দেখেন, তো ইপিএস দেখতে পাচ্ছেন 14 ইপিএস, যেটা এর আগে ছিল 18.77, এবং এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 18.12। আর এরপরে একটি কোম্পানি নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে ইউনিপার্স ইন্ডিয়া লিমিটেড। তো কোম্পানির দাম দেখতে পাচ্ছেন 480 টাকার কাছাকাছি চলছে। তো এই কোম্পানির জন্য কি খবর এসেছে, তো এই কোম্পানির আজকে বোর্ড মিটিং ছিল। তো এই বোর্ড মিটিং এ এই কোম্পানিটা 22.5 টাকা করে ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে। তো দেখতে পাচ্ছেন স্টকটার দাম এই 480 কাছাকাছি, সেখানে এই স্টকটা 22.5 টাকা করে ডিভিডেন্ড দিচ্ছে। তো এই স্টক প্রাইসের সামনে
এই 22.5 টাকা করে ডিভিডেন্ড, এটা কিন্তু একটা বিরাট বড় ব্যাপার। তো এই খবরের জন্য এই স্টকটা আগামীকাল অবশ্যই ফোকাসে রাখবেন। আর এরপরে কিছু ইকোনমিক ডেটা দেখে নেবো। তো ইন্ডিয়ান রুপি ডলারের এগেইনস্টে 88.65 এর কাছে চলছে। তারপর যদি কথা বলি গোল্ড, তো এই গোল্ড দেখতে পাচ্ছেন আবার বেড়েছে। তো এই কলকাতায় 10 গ্রাম 24 ক্যারেট গোল্ড 1,27,630 টাকাতে চলছে। তো এই গোল্ডের প্রাইস কেন পড়েছিল? এই ট্রাম্পের চায়নার সঙ্গে ট্রেডিং নিয়ে যে একটা মন্তব্য এসেছিল, সেই খবরের পরেই কিন্তু বিভিন্ন জায়গাতে পতন দেখা গিয়েছিল। তো তারপরে এই ট্রাম্পের ইউটার্নের পরে কিন্তু এইগুলোতে আবার রিকভারি দেখা যাচ্ছে। তো প্রতিটা ক্ষেত্রেই দেখতে পাবেন। তো গোল্ডও দেখতে পাচ্ছেন রিকভারি করে ফেলেছে। তারপরে যদি ক্রুড অয়েলের কথা বলি, তো ক্রুড অয়েলও দেখতে পেয়েছিলেন এর আগের দিন পড়েছিল। তো এই ক্রুড অয়েল এটাও কিন্তু আস্তে আস্তে রিকভার করেছে। তো এই ডব্লিউটিআই ক্রুড এটা এখনো যদিও 60 এর নিচে চলছে এবং ব্রেন্ট ক্রুড এটা 63.5 এর কাছে চলছে। আর যদি বিটকয়েনের কথা বলি, তো এক একটা বিটকয়েন $1,14,880 চলছে। আর ভিডিও শেষে আমেরিকান মার্কেট আরো একবার দেখে নেবো। তো এই আমেরিকান মার্কেটের ডাউ জোন্স এটা এই মুহূর্তে 1.26% উপরে রয়েছে। আর যদি কথা বলি নাসডাক কম্পোজাইট, তো নাসডাক কম্পোজাইট এখনো এই 2% উপরে ট্রেড করছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।